শীতে জবুথবু রাজধানী ঢাকা সহ উত্তর ও দক্ষিণাঞ্চল, স্বাভাবিক জনজীবনে প্রভাব, বিপাকে নিম্ন আয়ের মানুষ। সহ্য হচ্ছে না বাপ, ঠান্ডার জ্বালায় দেখেন কিভাবে দাঁড়িয়ে রয়েছি। কাজ কাম করতে পারতেছি না, শীতের জ্বালা শুতে পারতেছি না, কম্বল নেই, কিছু নেই। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ট্রাক কাভার্ড ভ্যান চাপায় অটো রিকশার 4 যাত্রী নিহত, 2 চালক পলাতক। সম্পদের তথ্য গোপন মামলায় খালাস গিয়াসউদ্দিন আল মামুন, জামিন পেলেন বিএনপি নেতা মিজান। অভিযোগ না দিয়েই বাদী, গণ অভ্যুত্থান ঘিরে মামলা বাণিজ্যে নারায়ণগঞ্জের নজরুল মেম্বার, হয়রানিতে শহীদ পরিবারও। স্বাভাবিক হচ্ছে সিরিয়া, খুলেছে দোকানপাট, কেন্দ্রীয় ব্যাংক সহ আর্থিক খাতে ফিরেছে কর্মচাঞ্চল্য, নতুন স্বপ্নে সিরিয়াবাসী। এবং বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন আজ, বোলিং দুশ্চিন্তায় টাইগাররা, ক্লিন সুইপের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী থেকে পুরো উত্তরাঞ্চল। বৃহস্পতিবার সকাল থেকেই যশোর থেকে ঢাকা হয়ে উত্তরাঞ্চল পর্যন্ত পুরো এলাকায় কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানায়, উত্তরাঞ্চলের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা 12-15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শৈত্যপ্রবাহ না হলেও তাপমাত্রা এর কাছাকাছি নামতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা এবং আশপাশের এলাকায় এর প্রভাব কমলেও উত্তরাঞ্চলে দিনভর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। সহ্য হচ্ছে না বাপ, ঠান্ডার জ্বালায় দেখেন কিভাবে দাঁড়িয়ে রয়েছি। যে সেকশনে যে স্পিড দেওয়া আছে সেই স্পিডটার কম গতিতে গাড়ি চলছে। কাজ কাম করতে পারতেছি না, শীতের জ্বালা শুতে পারতেছি না, কম্বল নেই, কিছু নেই। বিশাল শীত পড়ছে, আমরা কাজকর্মে যাইতে পারছি না। গাজীপুরে কাভার্ড ভ্যান ও ট্রাকের চাপায় অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। গত রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সালেহা আক্তার টুকটুকি, ইমরান হাসান রাজন, মোহাম্মদ মামুন এবং মোহাম্মদ দুলাল। পুলিশ জানায়, ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিলে তা কাভার্ড ভ্যানের সাথে আটকে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে সালেহা আক্তার টুকটুকি মারা যান। পরবর্তীতে আহত 3 জনকে হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান। দুর্ঘটনায় ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে। সম্পদের তথ্য গোপন করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসেব দাখিল না করায় একই সালের 8 মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন। মামলায় মামুনের বিরুদ্ধে 101,73,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এই মামলায় 2008 সালে মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি AKM আসাদুজ্জামান ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ 2012 সালের 30 জুলাই খালাস পায় মামুন। পরে এই মামলায় আপিল বিভাগে যায় দুদক। কমেনি সয়াবিন তেলের সংকট, বাজার ঘুরে দেখা যায় এখনো পর্যন্ত পর্যাপ্ত সরবরাহ নেই তেলের, বাড়ছে দাম। বিক্রেতারা বলছেন, নতুন দামে কোম্পানিগুলো বাজারে সয়াবিন তেলের সরবরাহ বাড়াবে। যদিও ভোক্তা সংগঠন ক্যাবের দাবি, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে চাপে ফেলেই দাম বাড়িয়ে নিয়েছে কোম্পানিগুলো। এতে নাভিশ্বাস উঠেছে ভোক্তার। অবিলম্বে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান নিম্ন ও মধ্যবিত্তের। সহকর্মী কায়েস রাহাতের প্রতিবেদন। গেল কয়েক সপ্তাহ ধরে বাজারে দেখা মিলছে না সয়াবিন তেলের। খোলা ভোজ্য তেলের দাম বাড়ার পরেই ধীরে ধীরে সংকট দেখা দিতে শুরু করে প্যাকেটজাত সয়াবিন তেলের।
সোমবার সন্ধ্যায় নতুন করে ভোজ্য তেলের দাম নির্ধারণ করা হয়, যা খোলা সয়াবিনে 149 টাকা থেকে 8 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 157 টাকা। সেই সঙ্গে প্যাকেটজাত ও বোতলজাত সয়াবিনের লিটার প্রতি 167 টাকা থেকে বাড়িয়ে করা হয় 175 টাকা। সয়াবিন তেলের নতুন দাম ঘোষণা করলেও বাজারে সংকট কাটেনি এখনো। বিক্রেতারা বলছেন, কোম্পানিগুলো এখনো পর্যাপ্ত তেল সরবরাহ না করায় এই সংকট। তবে নতুন দামে বাজারে সয়াবিনের সরবরাহ বাড়ার আশা তাদের। এখনো মাল আসে না, কোনো কোম্পানি এখনো অর্ডার কাটতে আসে না। এক সপ্তাহ থেকে নতুন তেল পাই নাই, নতুন তেল আসলে আমরা নতুন দামে তেল বেচবো। পার লিটারে 8 টাকা বাড়াইছে, 2-1 দিনের মধ্যে কোম্পানি মাল দিবে। যদিও এই সংকটের পেছনে ব্যবসায়ীদের মজুতদারিকেই দায়ী করছেন ভোক্তাদের সংগঠন ক্যাবের সহসভাপতি নাজের হোসেন। বলেন, সরকারকে চাপে ফেলে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়ানো হলো, এটাকে আমরা বলবো যে ব্যবসায়ীদের চাপের কাছে সরকার নতি স্বীকার করলো। যখনই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেন, তার আগে থেকে সাপ্লাই বন্ধ করে দেন। দুর্মূল্যের বাজারে সয়াবিনের দাম আরেক দফা বাড়ায় ভোক্তাদের নাভিশ্বাস এখন চরমে। তারা বলছেন, সিন্ডিকেটের দুর্বৃত্তায়নে বেড়েছে দাম। আমার মনে হচ্ছে সিন্ডিকেট, কারণ নইলে এখন তো আর যে বিদেশ থেকে তেল আনতে পারবে না, তাহলে কাল পরশু তেল সাপ্লাই হবে, তেল তো আর বাইরের থেকে একদিনে আনতে পারবে না। ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে সরকারকে আরো কঠোর হতে হবে বলেছেন ভোক্তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। মামলা না করেও হয়েছেন বাদী, গণহত্যায় জড়িত না থাকলেও অনেকেই হয়েছেন আসামি। এমন মামলা বাণিজ্যের মাস্টারমাইন্ড নারায়ণগঞ্জের নজু মেম্বার। অভিযোগ, ব্যক্তিগত দ্বন্দ্বে হত্যা মামলায় আসামি করা হয়েছে অনেককে। তার হয়রানিতে দিশেহারা শহীদ পরিবারও। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 4র্থ পর্ব। ইশাদ সোহেলের ক্যামেরায় এম.এ. আজিমের রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লায় জুলাই-আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে মিথ্যা মামলা বাণিজ্যে মেতে উঠেছেন নজরুল মাতুব্বর ওরফে নজু মেম্বার। সহযোগিতার আশ্বাস দিয়ে একাধিক শহীদ পরিবারের সদস্যদের এনআইডি আর স্বাক্ষর নিয়ে শত শত মানুষকে করছেন মামলা হয়রানি। তার প্রতারণার অন্যতম শিকার অটোচালক ফয়সাল। নিজের অজান্তেই হয়েছেন হত্যা মামলার বাদী। সহযোগিতার আশ্বাস দিয়ে নজু মেম্বার এনআইডি আর স্বাক্ষর নিয়ে তাকে বাদী করে হত্যা মামলায় ফাঁসিয়েছেন 200-রও বেশি মানুষকে। কাগজপত্র দিলাম, পরে আমরা বলছে যে সহযোগিতা দিয়ে বৈশাখ আমরা সই দিলাম ভাই। পরের দিন শুনি নাকি আমার বাদী বানাইয়া 229 জনের মামলা হয়েছে। কিন্তু আমি এই মামলা ব্যাপারে কিছু জানতাম না, আর ওই মামলা ব্যাপারে উনি আমার সাথে কোনো শেয়ারও করে নাই। অধিকাংশ আসামিদের চেনেই না ফয়সাল। শুধু আসামি নয়, বিপাকে এখন তিনি নিজেও। বাবা মারা গেল, তার তোমরা পাইতে না আমার বাবার উপরে এরকম একটা মিথ্যা একটা অপবাদ দিয়া মামলা কইরা এই নিরীহ মানুষটির যে হয়রানি কইরা যে আজকে তো আমার অন্তত আমার ফ্যামিলি তো আছেই, আমি যে টেনশন থাকলে আমার ফ্যামিলি টেনশন থাকবো না। নজু মেম্বারের এমন মিথ্যা মামলা হয়রানিতে দিশেহারা শত শত পরিবার। ফয়সালকে বাদী করে করা মামলায় এ পরিবারের 2জনকেই আসামি করেছে নজু। রাজনীতি না করলেও মসজিদ কমিটির দ্বন্দ্বে নজু মামলায় ফাঁসিয়েছেন তাদের। আমরা তো ভাই রাজনীতি করি না, আমাদের তো এরকম হয়রানি করার কোনো প্রশ্ন হয় না। আমার এলাকার আশেপাশে জিজ্ঞেস করে দেখেন, রাজনীতি পারপাসে কোনো জায়গায় আমরা ইনকাম করছি কিনা। নজু মাতবররা মসজিদ কমিটি নিতে চায়, তার জন্য এটা করছে, কারণ এই মসজিদের জায়গাটা আমাদের বংশ থেকে দেওয়া। বাদ পড়েনি নিজ স্বজনরাও। জমি সংক্রান্ত বিবাদের রেশে মামলায় আসামি করেছেন চাস্তো ভাইকেও। নজু আমার আপন মামাতো ভাই, কথা বলছেন, ওর স্কিনার থেকে ওরা এই কামটা করতো আর কি, আর কিছু থেকে না। কোনো রাজনীতির মধ্যে ওর কোনো কাগজপত্র ওর কোনো নাম দেওয়া যেত না। এবার মুখোমুখি হতে চাই নজরুল মাতুব্বর ওরফে নজু মেম্বারের। তার দাবি, মানবিক বিষয় বিবেচনা করেছেন তিনি। শহীদ পরিবারগুলোর পক্ষে মামলা দিয়ে আওয়ামী লীগ কর্মীদের রোষানল থেকেও বাঁচিয়েছেন সবাইকে। এই এলাকা ভিত্তি যারা আওয়ামী লীগ করে এরা যার নেহারি ছাড়ে মারতে ধরতেছে, তখনের জন্য যে আমি সম্পৃক্ত হয়েছি, যে কেন ওরা মামলা হয়েছে, ওর বাপ মারা গেছে, মামলা হয়েছে, ঠিক আছে, ওর বাপে আন্দোলনে গেছে, গুলি করছে, ডাইরেক্ট ওপেন গুলি করে মারছে আওয়ামী লীগের লোকজন, তো মামলা হইতে মামলা করছে। তোমাদের এখন তোমরা যদি নির্দিষ্ট কোর্টে নির্দোষ প্রমাণ করে আইসা পারবা। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বলছে, প্রতারণার মাধ্যমে বাদী করে মামলা হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। যদি এমন কোনো বিষয় থাকে তাহলে বাদীর অবশ্যই অধিকার আছে, তিনি আদালতে গিয়ে কথা বলতে পারেন।
আমাদের কাছেও বলতে পারেন। আমাদের কাছে বললে আমরা তখন আমাদের আইনানুগ যে ব্যবস্থা আছে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। জুলাই আগস্ট বিপ্লবে নারায়ণগঞ্জ জেলায় নিহত হয় 23 জন, তবে জেলা জুড়ে হত্যা মামলা হয়েছে 37টি, যাতে আসামি 7,000-এরও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কথা বলছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সরাসরি চলে যাচ্ছে এই বক্তব্যে। থেকে বিপুল অস্ত্রসহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা সুন্দরবনের যে জলদস্যুদের একটা প্রভাব ছিল, জলদস্যু দ্বারা ওই এলাকা আক্রান্ত ছিল, সেই জলদস্যুদেরকে বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পরবর্তীতে তাদেরকে আমরা আত্মসমর্পণের উদ্যোগ নেই এবং তার আত্মসমর্পণ করার ফলে ওই এলাকার অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে আসে। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় এই কাজগুলো আমরা এখনো চলমান আছে। আমাদের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি এবং আইন শৃঙ্খলাটা যাতে সাস্টেনেবল থাকে সেই জন্য সেই কাজগুলো আমাদের নিয়মিতভাবে আমরা করে আসছি এবং এই পর্যন্ত আপনারা জানেন যে র্যাব সৃষ্টির পর থেকে এই পর্যন্ত 35 জন র্যাব সদস্য তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গিয়ে নিহত হয়। আমরা র্যাবের যে সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে আমরা একটি কঠোর অবস্থানে আছি। আমরা র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত প্রায় র্যাবের 58 জন কর্মকর্তা এবং 4,235 জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এবং আপনারাও জানেন যে গত 5ই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের র্যাব বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত 16 জন সদস্য, গত 4 মাসে 16 জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং ছিনতাইয়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলতেছে। 5ই আগস্ট পরবর্তী সময় আমরা আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যে কাজ করেছি সেই বিষয়ে আপনাদেরকে অবহিত করতে চাই। ছাত্র জনতার উপরে যে এক ধরনের সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তাদের উপরে গুলিবর্ষণ করেছিল, এই ধরনের অভিযোগে আমরা প্রায় 30 জনের উপর চিহ্নিত করি ভিডিও ফুটেজ দেখে এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত আমরা সর্বমোট 4 জন সাবেক মন্ত্রী, 17 জন সাবেক এমপি, 40 জন সাবেক মেয়র, উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ 40 জন, কাউন্সিলর বা মেম্বার 16 জন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল তাদের 183 জন সহ সর্বমোট আমরা 353 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলছেন বাহিনী প্রধান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিমান বাহিনীর নিজস্ব জনবল, কারিগরি দক্ষতা ও প্রযুক্তি ব্যবহার করে বেসিক ট্রেনের বিমান তৈরি করতেও সক্ষম হয়েছে। বর্তমান বিশ্বে এবং 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় যে কোনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিমান বাহিনী তথা এয়ার পাওয়ার অপরিহার্য। তাই বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত আছে। আমরা চেষ্টা করছি আমাদের অপারেশনাল সক্ষমতা আরো বৃদ্ধি করে মানব সম্পদ উন্নয়ন এবং সর্বক্ষেত্রে স্বনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। উপস্থিত সুধীমণ্ডলী,
এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীতে মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ ঘাঁটিতে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে এবং অচিরেই সফলভাবে সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার রেজিমেন্ট এবং ট্রেনিং ও ডক্ট্রিন কমান্ডের প্রতিষ্ঠা কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশ বিমান বাহিনী আকাশসীমা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশ গঠন ও আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অসাধারণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। গত আগস্টে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর সমূহে নির্বিঘ্নে ফ্লাইট ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সেবা কার্যক্রমের দৃশ্যপট পাল্টে দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিং করায় 11 শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 278তম সভায় এই সিদ্ধান্ত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা সবাই 22-23 শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। এর আগে গেল 5 নভেম্বর রাত 10:30টার দিকে 23 ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্থার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। পিরোজপুরে আগুনে পুড়ে ছাই 8টি দোকান, এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি ব্যবসায়ীদের। নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বাজারে বুধবার রাত 11:30টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা। পরে তা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিটের 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি, ইলেকট্রনিক্স, মোবাইল সহ মোট 8টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার শ্রীরামকাঠি দোকান, আমার দোকান পুড়িয়ে যায়, আমার 5-6 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মোবাইল টোবাইল ছিল, টাকা পয়সা ছিল, প্রায় 2-2.5 লাখ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। আমার দোকান পুড়ে গেছে। আমার দোকান কনফেকশনারি দোকান, প্লাস্টিক ছিল, 5-6 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সাথে সাথে আমরা আমাদের 2টা ইউনিট সহ আমরা শ্রীরামকাঠি বন্দরে আমরা গমন করি। যাওয়ার পর দেখতে পাই দাও দাও করে আগুন জ্বলতেছে এবং সেখানে যে উপস্থিত জনতা ছিলেন তাদের সহায়তায় আমরা 1 ঘন্টার প্রচেষ্টায় সম্পূর্ণ আগুন নির্বাপন করতে সমর্থন হই। 40 থেকে 50 লাখ টাকার মতো পার্শ্ববর্তী বাজার, মার্কেট, বসতবাড়ি উদ্ধার করতে আমরা সমর্থন হই। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আমদানি করা চাল বাজারে আসার পরেও কুষ্টিয়ায় নতুন করে বেড়েছে চালের দাম। সব ধরনের চালই কেজি প্রতি বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা বাড়তি দামে। দেশি চালের মতো চড়া দাম আমদানিকৃত চালেরও, এতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। তবে মিল মালিকরা বলছেন ধানের বাড়তি দামের কারণেই বাড়ছে চালের দাম। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চাল নিয়ে চালবাজি চলছেই। আমনের ভরা মৌসুমেও অস্থির কুষ্টিয়ার চালের বাজার। সরকারের আমদানিকৃত চালও এসেছে বাজারে, তারপরেও ফেরেনি স্বস্তি। দাম কমাতো দূরের কথা, সব ধরনের চালের দামই নতুন করে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল 2 টাকা বেড়ে
বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। কাজললতা চাল 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 টাকা কেজি। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। দেশি চালের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে ভারত থেকে আমদানিকৃত বিজয়ভোগ চালও, যা বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। তো মিলাররা বলছেন তাদের নাকি 2-1 দিনের ব্যবধানে ধান 100 টাকা করে বাড়ছে। তারা পাইকারি সব পর্যায়ে চালের দামটা বাড়ছে। দাম বেশি চালের, আমি চাল কিনছি 70 টাকা কেজি ইন্ডিয়ান চাল, তাই একবারই পাইছি আর পাচ্ছি না, ইন্ডিয়ান চাল আসছেই না, খুব স্লো। দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের এমন অস্থিরতাই বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এটা অবশ্যই ব্যবসায়ীদের কারসাজি, যেহেতু এখন আমন ধানের সিজন শুরু হয়ে গেছে এবং বাজারে চালের পর্যাপ্ততা রয়েছে। এমন না যে চালের খুব ক্রাইসিস, দাম বাড়ছে, তা তো না। সিন্ডিকেট তো অবশ্যই রয়েছে। আমি বলবো যে সিন্ডিকেটের একটা ব্যাপার আছে, যেটা যারা মানে চালের দামটা বাড়াচ্ছে না, হয়তো স্টোর করে রাখছে বা দাম বেড়ে গেলে পরে আবার ছাড়বে। মিল মালিকরা বলছেন ধানের দাম প্রতি মনে বেড়েছে 200 থেকে 300 টাকা, যার কারণেই বেড়েছে উৎপাদন খরচ, বাড়ছে চালের দাম। আমরা ধান কিনতেছি, বর্তমান মিনিকেট ধান কিনতেছি 1750 টাকা, আমরা বাসমতি কিনতেছি 2200 টাকা মন। প্রতি মন ধান প্রতি অন্যান্য বছরের চেয়ে গত বছরের চেয়ে 300 টাকা করে বৃদ্ধি খাইছে, বর্তমান বৃদ্ধি হয়েছে। যে ধানটা আমরা গত 1 মাস আগেও 1600 টাকায় কিনছি, সেটা আজকে সেই ধান 1800 টাকা, 200 টাকা 150 টাকা প্রতি মন ধানের দাম বেশি। সরকারের নানামুখী পদক্ষেপের পরেও দেশের চালের বাজারের অস্থিরতা না কমার কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকেই দুষছেন সাধারণ ভোক্তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।